আমার কাছে মনে হয় আমি বাবার মতনই। বাবা বদরা একদমই আমার মার ফেভারিট আমি। আচ্ছা, দিব্য হচ্ছে বাবার বাবার ফেভারিট। ফেভারিট। আমাদের সঙ্গে আছেন সৌম্যজ্যোতি। কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাই কালের কণ্ঠ স্টুডিও থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি সাজিয়া। দর্শক, বাবা শব্দটি প্রত্যেকটি সন্তানের কাছে গভীর শ্রদ্ধার এক অনুভূতির নাম। বাবা মানেই নির্ভরতা, ভালোবাসা আর মায়া। তাই বাবাকে সম্মান জানাতে প্রতি বছর জুনের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বিশ্ব বাবা দিবস পালন করা হয়। এই বিশেষ দিনটিকে সামনে রেখে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন তারকা যার বাবাও বিনোদন জগতে পরম শ্রদ্ধেয় এবং গুণী একজন ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে আছেন সৌম্যজ্যোতি, কথা বলবো তার সঙ্গে। হ্যালো। ভালো আছি, অনেক ভালো আছি এবং আপনার এই সামনে যে ইন্ট্রোডাকশন লাইনটা দিলেন ওটা শুনে আরো ভাল লাগছে। থ্যাংক ইউ। আপনার বাবা আমাদের পরম শ্রদ্ধেয় বৃন্দাবন দাস, তার সম্পর্কে একটু জানতে চাই। মানে বাবারকে কিভাবে পেয়েছেন আপনি? আমরা তো নির্মাতা হিসেবে পেয়েছি, নাট্যকার হিসেবে পেয়েছি। আপনি কিভাবে পেয়েছেন? আমি আসলে প্রথমতই অবশ্যই বাবা হিসেবে পেয়েছি। বাবাকে আসলে বন্ধু হিসেবেও পেয়েছি আমি এবং আমার ভাই। আমরা দুজনেই আসলে সেই ক্ষেত্রে অনেক লাকি এবং কারণ বাবার সাথে ছোটবেলা থেকেই বাবা অনেক ভালো ফুটবল খেলতেন, খেলেন এবং এখনো ছোটবেলায় বাবার সাথে ফুটবল খেলা এবং খুনসুটি ফুটবল খেলা নিয়ে এবং বিভিন্ন ধরনের খুনসুটি। বরং আমরা দুজন মাকেই সবসময় বেশি ভয় ভয় পেতাম। পেতেন। হ্যাঁ, আর বাবা ছিল হচ্ছে একটু মানে আবদার অথবা একটু যেটা মাকে বলার কথা, বাবাকে ১ম এ বলে যে তুমি এটা একটু মাকে পৌঁছায় দাও এই কথাটা। তো বাবা হচ্ছে আমাদের বন্ধুর মতো ছিল এবং পরে যখন আরেকটু বড় হলাম, কাজ করা শুরু করলাম। তো সেই ক্ষেত্রে মেন্টরও বলা যায় বটে। আচ্ছা। আ একটু রাগী কি নাকি একদমই না? বাবা বদরাগী খুব। মানে এইটা একটা সত্যি কথা, কারণ সহজে রাগেন না, সহজে রাগেন না কিন্তু হঠাৎ করে কোনো একটা বিষয়ে এমনভাবে রিঅ্যাক্ট করে ফেলেন। হয়তো সে কাজে সবসময় আসলে আমরা এটা বুঝি, অ্যাজ আ ফ্যামিলি আমরা এটা সবসময় বুঝি যে সে তার কাজটা তো আসলে অত্যন্ত সেনসিটিভ একটা কাজ। নাটক লেখা এবং এত চরিত্রর সে এত বছর ধরে লিখে আসছেন। তো সেইটার হয়তো সে একটা কোনো একটা ওই জগতে থাকেন আরকি, অথবা ওইটা নিয়ে চিন্তা করতে থাকেন। তো ওইটায় যদি কোনো ব্রেক হয় তখন সে হঠাৎ করে খুব রেগে যায়। লেগে যায়। আচ্ছা, আপনি অভিনেতা হওয়ার পেছনে আপনার বাবার কি কোনো আ ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল? নাকি আপনি নিজে থেকে বাবাকে দেখে, দেখে যে বাবা নাটক রচনা করছে তো আমি একবার বড় হয়ে না অভিনেতাই হব? না, আমাদের আসলে আমার এবং দিব্যর কারোরই ওরকম ইচ্ছা ছিল না। মানে এরকমভাবে চিন্তাই করিনি আমরা কোনোদিন যে আমরা অভিনয় করব হয়তো। আ কারণ বাবা-মার সাথে এবং শুটিং এ যেতে ভাল লাগতো। এটা সত্যি যে বাবা-মার সাথে যখন বাবা লিখতেন অথবা এবং লাবলু আঙ্কেলের সাথে ওই সময় যে বড়, বড় সিরিয়াল সব ঘরকুটুম, হারকিপটে, শাকিন শাড়ি সুরি। তো এটা তো সব মেগা, মেগা সিরিয়াল এবং মা এখানে অভিনয় করতেন সেখানে। তো এমন একটা লটে এরকম ২ থেকে ৩ দিন থাকতো যে আমরা যেয়ে থাকতাম। বাবা সহ আমরা যেখানে শুটিং স্পট সেখানে থাকতাম। তো শুটিংটা দেখতে এনজয় করতাম খুব। কিন্তু এরকম কোনো প্ল্যানিং ছিল না অভিনেতা হওয়ার এবং সেটা আমার বাবা-মারও ছিল না এবং ১ম দিকে অনেকটা নিরুৎসাহিতই করেছে যে আচ্ছা। আ দর্শক আমাদেরকে ভালোভাবে নিবেন কি নিবেন না সেটা তাদের একটা বাবা-মা চিন্তার হিসেবেই জায়গা বোধহয় একটা ছিল। চিন্তার জায়গা ছিল। কিন্তু যখন আল্টিমেটলি দর্শকের ভালোবাসা পাওয়া শুরু করলাম তখন আসলে আ তারা একটু নির্ভর হওয়া শুরু করেছেন এবং এখন খুব সাপোর্টিভ আরকি। আপনারা তো ২ ভাই, আ দিব্য, সৌম্য। আ কেউ কি বলে যে আপনি বাবার মতো হয়েছেন বা আপনি মার মতো হয়েছেন, দিব্য বাবার মতো হয়েছে? মানে কে কার মতো হয়েছে বলে মনে করেন? প্রায়ই একেকজন একেক কথা বলে। এখন আর আচ্ছা, আপনি কি সাময়িকভাবে মনে করেন আপনি কার মতো হয়েছেন? আমার কাছে মনে হয় আমি বাবার মতনই। কারণ এবং বাবার সাথে শারীরিক গঠন সে অবশ্য মানে পুরাটা না পেলেও বাবার যেরকম ফিচার্স-টিচার্স আমার মনে হয় যে বাবার সাথেই আমার বেশি মিল। আচ্ছা, একটুতেই রেগে যান? হ্যাঁ, আমারও রাগটা খুব খারাপ আসলে। এটা দেখে আচ্ছা। হয়তো দেখে যে বাবাকে দেখে যেরকম মনে হয় যে খুব শান্তশিষ্ট একজন মানুষ। কিন্তু আসলে খুব অল্পতেই হয়তো রেগে যাই এবং রিঅ্যাক্ট করে ফেলি হয়তো আ আবার পরক্ষণেই সেটা আবার চলে যায়। তো আচ্ছা। এই যে অভিনয়ের জার্নিটা এটা তো স্মুথ ছিল না। তো যখন একটু লো হন বা খারাপ থাকেন, বাবার সাথে কি এমন কোনো স্মৃতি আছে যে বাবা আপনাকে উৎসাহিত করছেন বা বলছে যে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, সামনে এগিয়ে চলো। এরকম কি কোনো মুহূর্ত আছে কিনা আমাদের সাথে শেয়ার করার মতো? এটা শুধু অভিনয়ের জন্য না। আমি বা নিজেকে অনেকটা লাকিই বলব যে এখন পর্যন্ত আমার প্রফেশনাল লাইফে এরকম আ আমার কিছু ফেস করতে হয়নি। এছাড়া পার্সোনাল লাইফে বিভিন্ন সময় বিভিন্ন কারণেই আ মন খারাপ হয়। সেটা হোক
ইউনিভার্সিটির রেজাল্ট অথবা হোক, বন্ধু বান্ধবের সাথে ঝামেলা, অথবা বিভিন্ন সময় তো বিভিন্ন কারণে মানুষের মন খারাপ হয়। অনেকেই দেখা যায় যে কাজ শুটিং সেটে একটু বিরক্ত হচ্ছেন, দেরি হলে একটু বিরক্ত হন, অথবা দর্শক যখন একটু ছবি টবি তুলতেছে তখন একটু রেগে টেগে যান। বাবা দুইটা কথা বলতো যে প্রত্যেকদিন ঢাকা শহরে প্রায় লাখখানেক মানুষ আসে কিন্তু অভিনেতা হওয়ার জন্য, হতে পারে কয়জন? তো তুমি অনেক লাকি সেই ক্ষেত্রে যে মানুষ তোমাকে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেছে। তো মানুষের ভালোবাসাটা সবসময় মাথা মনে নিচু রাখতে করে হবে। নিবা, এবং মানুষকে সেই ভালোবাসাটা নিজের ভালো কাজ দিয়ে, ভালো আচরণ দিয়ে ফিরিয়ে দিবা। তো এটা সবসময় আমি মাথায় রাখি আমার, অ্যান্ড আই লিভ বাই দ্যাট। বাহ! আ একটু আপনার কাজের প্রসঙ্গে আসি এবার, যে আপনার ঈদে একটি সিনেমা মুক্তি পেয়েছে 'উৎসব' এবং এটি খুব ভালো মানে সাড়া ফেলেছে দর্শকের মাঝে। অভিনেতা হিসেবে এই যে দর্শকের প্রতিক্রিয়া কতটা এনজয় করছেন আপনি? এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ জীবনে এটা আসলে প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স ফেস করছি। এত প্রশংসা করছেন মানুষ, এবং আহ, যখন হল ভিজিটে যাচ্ছি, আহ, দর্শক যখন সামনে দেখছে আমাকে, তখন যে তারা, এবং আমি সেটা কালকে সাদিয়াকে বলছিলাম, বোধহয় আমার কো অ্যাক্টর সাদিয়া আয়মান, আমি বলছিলাম যে আসলে যখন মানুষজন যখন আমাকে দেখে এরকম করে চিল্লায় ওঠে, তখন না আমার হাত পা কাঁপে, মানে কাঁপাকাঁপি হয়ে যায়, মানে আমার এরকম ভালোবাসা আমি জীবনে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। এখন আমি কিরকম অনুভব করছি এটা আসলে আমার একটু সময় লাগবে, একটু একটু নিজের মধ্যে এটাকে নিজের মধ্যে ইয়ে করে, আয়ত্ত তখন আমি করতে। হয়তো এটা ঠিক শব্দ চয়ন করে আমি বলতে পারবো যে আমার আসলে কেমন লাগছে। কিন্তু এখন আসলে জিজ্ঞেস করলে বলতে হবে যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না এটা। আচ্ছা। কোনো মজার এক্সপেরিয়েন্স কি হচ্ছে হল ভিজিটে যেয়ে? হল ভিজিটে যে যেটা মজার বলতে আনন্দের এক্সপিরিয়েন্স, এবং মজার এক্সপিরিয়েন্স যে আমি আর সাদিয়াই বেশিরভাগ হলে যাওয়া হচ্ছে। তো সাদিয়া যেহেতু আমার খুব ভালো বন্ধু, তো আমরা যাওয়া আসার সময় হয়তো বিভিন্ন কথায় বলে হাসাহাসি করছি, এবং এটা আসলে ইন জেনারেল আমাদের দর্শকের ভালোবাসার কারণে আমাদের মনটা হয়তো অনেক ভালো, সেই জন্য আমাদের এখন সবকিছুই ভালো লাগছে। তো এটা স্পেসিফিক ভাবে কোনো ওরকম মজার ঘটনা এখন মনে পড়ছে না আসলে। আচ্ছা। এই সিনেমাতে আপনি যে ক্যারেক্টারটা প্লে করেছেন সেটি হচ্ছে জাহিদ হাসানের তরুণ বয়সের একটি ক্যারেক্টার। তো জাহিদ হাসানের মতো একটি নাম, যে নামটাই অনেক বিশাল, তার ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন। একটু কি নার্ভাস ছিলেন কিনা অভিনয়ের সময়? ওই জার্নিটা একটু জানতে চাই। জাহাঙ্গীরের জন্য প্রিপারেশন আসলে আমার অনেক আগে থেকে শুরু হয়, কারণ ডিরেক্টর তানিম নূর আঙ্কেল, তিনি হচ্ছে আসলে আমার প্রথম ফিকশন তার সাথে, ডোপ প্রোডাকশনের সাথে হচ্ছে এটা আমাদের বাড়ি নামে একটা ওয়েব সিরিজ, সেটা আসলে কোনোদিন প্রচার হয়েছিল না, এবং আইরনিক্যালি সাদিয়া আর আমি একসাথেই এখানে, ওরও প্রথম ফিকশন, আমার আর দিব্যরও প্রথম ফিকশন, তো সেখান থেকেই শুরু। এবং তারপরে ওই সেটে সে আমার জীবনের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট কাইজার ওয়েব সিরিজে, তিনি আসলে কাইজারের গল্পটাই আমাকে বলেন প্রথমে। আমি ওখানে কাজ করছি, আমি কাস্টিং কোন ক্যারেক্টার করছি সেরকম না, তারপর হঠাৎ করে একদিন বললেন যে তুমি কাস্টিং অডিশন দিতে আসো। তো সিমিলারলি উৎসবের গল্পটাও সে আমাকে এমনি শেয়ার করেছিলেন যে আমি এরকম এরকম একটা ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন বাংলাদেশের ইয়েতে ব্লেন্ড করে আমি এটা করতে চাচ্ছি, গল্পটা এরকম এরকম এরকম। তখন আমাকে বলেননি যে আমি কাস্টিং, ফাইনালি একদিন হঠাৎ করে ফোন দিয়ে বললেন যে তোমাকে তো উৎসবে আমরা কাস্ট করতে চাই। তো আমি আর জিজ্ঞেস করিনি যে আমি কোন ক্যারেক্টার, কিছু না, আপনি কাস্টিং করছেন আমাকে, আমি করব, এক কথায় আমি রাজি হয়ে যাই। এবং তারপরে আস্তে আস্তে জানলাম যে জাহাঙ্গীর করছি, এবং বড় জাহাঙ্গীর করছে জাহিদ হাসান আঙ্কেল। তো জাহিদ আঙ্কেলের সাথে আসলে ছোটবেলা থেকে এত ভালো সম্পর্ক আমাদের, তো ওই প্রেশারটা একটু কম ছিল। কিন্তু একটা প্রেশার ছিল যে তিনি যেভাবে অভিনয়টা করবেন, আমারটা যদি এটা যেহেতু একই ক্যারেক্টার, যদি না মেলে তাহলে পুরো জিনিসটাই যে খুব, উনার ভারটা হ্যাঁ কমে যাবে উনার হ্যাঁ, উনার ক্যারেক্টারের। উনার ইয়েটা ওয়ার্ক করবে না আসলে, এবং পুরো সিনেমাটাই আসলে দেখা গেল আলটিমেটলি ওয়ার্ক করবে না। তো সেটা নিয়ে একটু টেনশন ছিল। আর জাহাঙ্গীরের জন্য প্রিপারেশন করতে, যে এটা তো আমার আজীবন বহন করতে হবে, আমি বাইক চালাতে পারতাম না, এটার জন্য বাইক চালানো শিখতে, যে মাথায় 13টা সেলাই, এখানে 4টা সেলাই, টোটাল 17টা সেলাই নিয়ে আমি প্রায় 3 মাস বাসার মধ্যে। এবং এটা আসলে শুটিংটা শুরু হয়ে এটা রিলিজ হওয়ার কথা ছিল রোজার ঈদে, ঈদ উল ফিতরে, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট এবং সবকিছু মিলিয়েই আসলে শুটিংটা পিছিয়ে ঈদ উল আজহায় এটা রিলিজ হলো। ও, তাহলে তো আপনি অনেক বড় স্যাক্রিফাইসও করতে হয়েছে এই অভিনেতা হিসেবে এই ক্যারেক্টারটার জন্য। এই সিনেমাটা যখন করছিলেন তখন কি মনে হচ্ছিল যে এরকম একটা দুটো প্রজন্ম, আমাদের প্রজন্ম এবং আমাদের বাবা-মার প্রজন্ম, দুটো প্রজন্মই এই একটা সিনেমাতে গেঁথে যাবে, এরকম আজ কি পাচ্ছিলেন যে দর্শক এই সিনেমাটা দেখে হাসবে আবার কাঁদবেও? এটা এটা না আমি আসলে ধারণা করিনি যে এটা রেসপন্সটা, গল্পের উপর আমার বিশ্বাস ছিল যে মানুষ যদি দেখেন তাহলে তারা পছন্দ করবেন, কিন্তু মানুষ যে এত পছন্দ করবেন এবং তারা যে উৎসাহিত করবেন, ওয়ার্ড অফ মাউথটা যে এভাবে স্প্রেড করবে, এটা আসলে ধারণার, কল্পনার ভিতরে ছিল না এটা আসলে। আপনার এবং সাদিয়া আয়মানের জুটিটির মাধ্যমে আমরা নতুন একটা জুটি পেয়েছি বাংলা সিনেমা জগতে, এবং আপনাকে সবাই রোমান্টিক হিরো ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে।
তো একটু জানতে চাই যে যে লেডি ফ্যানরা আছে তাদের থেকে কি রেসপন্স পাচ্ছেন বা তাদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট হচ্ছে হাউ দে রিঅ্যাক্ট? নারী ফ্যান্সরা তো একটু বেশি সুইট, তারা সবসময় তারা তাদের তাদের যেভাবে তারা অ্যাপ্রোচ করছেন যে ভালো লেগেছে খুব, এবং হয়তো কালকে এবং বেশ বেশ কিছু হলে তারা পিছন থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে ক্রাশ, যেটা নতুন শব্দ এখন আমি এটার সাথে খুব ইউজ টু না খুব বেশি। এটা আসলে একটা অন্যরকম পাওয়া, এবং আমি তাদের কাছে গ্রেটফুল যে তারা আমাকে এত একসেপ্ট করেছেন। কারণ আমার কাছে মনে হয় যে আসলে রোম্যান্টিক কাজ একসেপ্ট আসলে স্পেশালি যারা পুরুষ অভিনেতা তাদেরকে একসেপ্ট করে আসলে মহিলা দর্শক মহলেই বেশি একসেপ্টেড হতে হয়। এটা আমার ক্ষুদ্র জ্ঞান, আমার এটা মনে হয় যে দেশের বাইরেও এরকম অনেক অভিনেতাই হয়েছেন যারা স্পেশালি রোমান্টিক জনরায় যদি কাজ করে তখন লেডি ফ্যানদের একটা নারী বড় ফ্যানদের যদি অ্যাকসেপ্টেন্স না পাওয়া যায় তাহলে আসলে আমার মনে হয় না যে ওয়ার্ক করে রোমান্টিক না। হিরো হওয়া যায় অথবা নায়ক হওয়া যায়। সেই ক্ষেত্রে লাকি আমি আসলে। শুধু নারী না, যারা যারা ইন জেনারেল পুরুষ নারী বাচ্চা সবাই, সব ভক্তদেরকেই থ্যাংক ইউ, তারা হলে এসে উৎসব দেখবেন। উৎসব সিনেমাটার যে ট্যাগলাইন যে পরিবার ছাড়া দেখা নিষেধ, আপনার পরিবারের সাথে দেখেছেন সিনেমাটা? হ্যাঁ, আমি পরিবারের সাথে দেখেছি প্রথম দিনই সন্ধ্যার শোতে যে দেখেছি, এবং আমি বোধহয় আপনাকেই বলেছিলাম একটা ইয়েতে যে আসলে সবাই যখন রিয়াকশন দিচ্ছে হলে তখন আমি দর্শকের দিকে না তাকিয়ে আমার বাবা মার দিকে তাকাচ্ছি যে তাদের রিয়াকশনটা কি। তো তাদের কি রিয়াকশন, বলেছে মানে আঙ্কেল আন্টির কি রকম রিয়াকশন ছিল সিনেমাটা দেখে? তারা আসলে খুব বেশি কথা তো বলে না এখন, হয়তো আমার সন্তান বলেই বলে না। কিন্তু তাদের খুব বেশি কথা বলার দরকারও হয় না। তারা যদি একবার একটু হেসে বলে যে ভালো লেগেছে, এটাই আমার কাছে। অনেক। দিব্য কি বলেছে? ও তো খুবই খুশি, মানে ওর এবং আমাদের আসলে একটা জিনিস যে দিব্য যখন ওর কোনো কাজে সাকসেস পায়, যেমন রিসেন্টলি ওর মহানগর ট্যুর কারণে ও একটা হিউজ সাকসেস পায়, এবং সেই ক্ষেত্রে এটা বড় পর্দায় এখানেও একটা তখন আমার মনে হয়েছে যেটা ওর সাকসেসটাকে আমার নিজের মনে হয়েছে। সিমিলারলি আমার এই সাকসেসটা ওর মনে হচ্ছে যে এটা ওর নিজের সাকসেস। একদম। তবে যারা মনে করে যে আপনাদের দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা আছে, এরকম কি কোনো প্রেশার ফিল করেন যে আচ্ছা ও একটু বেশি কাজ করছে, আমি তাহলে একটু কি আরেকটু বেশি করা উচিত, এরকম কি প্রতিযোগিতা আছে? একেবারেই না, এটা আমাদের মানে এটা হচ্ছে শেষ জিনিস যেটা নিয়ে আমরা মাথা ব্যথা আর কি আমাদের। এবং উল্টো আরো ভালো লাগে যখন ও ভালো কাজ করে, তখন ভালো লাগে, এবং আমি প্রিটি শিওর যে ওরও সেরকমই একটা ফিলিং হয়। এই যে উৎসব সিনেমাটা করতে আপনি বললেন যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, কপাল কেটে গিয়েছিল। টোটাল জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? এত বড়, বড় আর্টিস্ট ছিল তার মধ্যে আপনি একজন। কার থেকে কি শিখলেন? এত এত বাংলাদেশের লেজেন্ডারি সব অভিনেতা অভিনেত্রী, এদের সাথে আসলে আহ, কাজ করতে গেলে বোঝা যায় যে তারা আসলে এরকম লেজেন্ডারি হয়েছেন কিভাবে। এটা ধরেন তাদের পাংচুয়ালিটি অথবা তাদের তারা যেভাবে রিহার্সেল করছে। আমরা আসলে আমার আর সাদিয়ার পার্টটা তাদের সাথে আমরা খুব বেশি স্ক্রিন শেয়ার করা হয়নি, কারণ স্বাভাবিকভাবে আমরা আগের এইজটা করছি। তো আমাদের শুটিং হয়েছিল রাজশাহীতে, কিন্তু আমাদের রিহার্সেলের সময় হচ্ছে আমরা সবাই একসাথে পুরো টিমটাই কাজ হয়েছে। তো এটা আসলে ওনাদের সাথে থাকলে, সময় কাটালে বোঝা যায় যে কেন এক একজন জাহিদ হাসান হয়েছেন অথবা জয়া হাসান অথবা চঞ্চল চৌধুরী অথবা অপি করিম অথবা তারেক এনাম খান, এরা যে কিভাবে এই জায়গায় গেছে, এটা আসলে ওনাদের সাথে সময় না কাটালে আপনি বলতে পারবেন না। চঞ্চল চৌধুরী নামটা যেহেতু চলে আসলো, তার সাথে তো আপনার দীর্ঘদিনের একটা বন্ডিং, ছোটবেলা থেকে একসাথে আছেন। আ যখন কাজ করেন, এখনো কি নতুন করে শেখা হয়? অবশ্যই সেটা আমি সবসময় বলি যে আমি আসলে লাকি আমার বাবা মার কারণে। শুধু চঞ্চল চৌধুরী না, মোশাররফ করিম, আখমা হাসান, শামীম জামান আঙ্কেল, তারপরে জাহিদ আঙ্কেল, মাহফুজ আঙ্কেল, তৌকির আঙ্কেল, ইনাদেরকে আসলে আরো কাছ থেকে পাওয়া আমার। তো ইনাদের থেকে না, মানে এক একজনের থেকে যে আমি কি শিখেছি, এটা খুব যে এনাদের থেকে আমি এই জিনিসটা শিখবো এভাবে শেখা হয়নি। ইভেন ফরিদি আঙ্কেল, হুমায়ুন ফরিদি আঙ্কেল, এটিএম শামসুজ্জামান, আমার কত নাম যে মাথায় আসছে এখন। তো ইনাদের থেকে না, এদের সময় কাটাতে কাটাতে সাবকনশিয়াসলি আমার মানে আমি কিছু না কিছু একটা জিনিস পিক হয়ে যায় আসলে। তো এটা হয়তো অবচেতন মনে রয়ে গেছে, এবং এটা যে কার থেকে আমি এটা শিখেছি এটা আসলে বলাটা খুব মুশকিল। সাদিয়া আরমানের সাথে আপনার এটা বড় পর্দায় প্রথম কাজ। কেমন ছিল? মানে এই যে এত দুর্দান্ত কেমিস্ট্রি আমরা দেখতে পেলাম, অফ স্ক্রিন আপনাদের কেমন কেমিস্ট্রি? অফ স্ক্রিন আসলে যেটা আমি বলছিলাম যে সাদিয়া আমার খুবই ভালো বন্ধু। তো এবং আমাদের জার্নিটা একদম একসাথে, শুরুটা একদম একসাথেই শুরু করা। তো সেই ক্ষেত্রে যখন সাদিয়া কাস্টিং এখানে হলো আমি শুনলাম, তখন আমার অনেকটাই ভারমুক্ত হই আমি, যে কারণ কাজটা যেহেতু রোমান্টিক কাজ আপনি যেটা বললেন, এবং সেই ক্ষেত্রে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা যদি এরকম না থাকে, এটা আসলে আমার মনে হয় না ভাবে বেশি ওয়ার্ক করতো। আমাদের দুজনের বন্ডিংটা ভাবে হয়েছিল জন্যই ওইটা হয়তো বড় পর্দায় ফুটে উঠছে। রিহার্সেল করার সময় আমি হয়তো ওকে একটা কথা বললাম, এখন সাদিয়া আমার চেয়ে অনেক এক্সপিরিয়েন্সড, অনেক বেশি নাটক করে আমার তুলনায়, এবং সেটা আমি খুব রেসপেক্ট করি। তো সেই ক্ষেত্রে
ও কোনোদিনই মানে এরকম কোনো অ্যাটিটিউড করেনি যে আমি ওর চেয়ে কম কাজ করে অথবা কম এক্সপেরিয়েন্সডও আমি ওকে কিছু একটা বললে সেটা সে নিয়েছে, এবং সিমিলারলি ও যখন আমাকে কিছু বলছে আমি সেটা খুবই সহজভাবে নেয়া, এবং দুজনকে বলা যে তুমি এই সময় যখন একটু হাইপার হবে আমি, এবং এটা বিভিন্নভাবে কথাবার্তা বলে, এবং আমরা যেহেতু আসলে খুব ভালো বন্ধু হওয়ার কারণে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে ওইটাই বড় পর্দায় ফুটে উঠেছে। ব্যক্তি সৌম্যর কাছে ভালোবাসা বা প্রেম কি? ভালোবাসা অথবা প্রেম ব্যক্তিগতভাবে ওটা কোনোদিনও ওভাবে ভেবে দেখার সময় হয়নি এখন। এটা তো খুবই না, ডিপ্লোম্যাটিক হয়ে এটা গেল। ডিপ্লোম্যাটিক না, এটা যেটা সত্যি ওইটাই আসলে এখন পর্যন্ত এরকম মানে চিন্তা প্রেম করা মাথায় হয়নি আসেনি। এখনো? না মানে প্রেম তো আসলে শুধু মানে আপনার প্রেম হয়েছে, আমার অভিনয়ের সাথে প্রেম হয়েছে, আমার আচ্ছা। আমার কাজের সাথে আমার প্রেম হয়েছে, তো এটাও তো আসলে কম পাওয়া না, এবং দর্শক যখন এরকম ভালোবাসছেন, তো এটাও তো একটা বড়, তাদের সাথে যে আমার কানেকশন, এটাও তো আমি আমার কোনো প্রেমের চেয়ে আমি কম বলবো না। আর ইউ সিঙ্গেল? হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি আমি সিঙ্গেল। আমরা যখন এই সিনেমার ডিরেক্টর তানিম নূর ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু অলরেডি আমাদেরকে জানিয়েছেন যে হয়তো উৎসব 2 আসছে। আপনি কি উৎসব 2 তে থাকছেন? মানে এরকম কোনো আভাস কি আমরা পাবো আপনার থেকে? আমি তো এটা আপনার থেকে ১ম শুনলাম। তানিম আঙ্কেল যদি এটা বলে থাকে, আচ্ছা। তাহলে তো হ্যাঁ, আমার তো অবশ্যই ইচ্ছা থাকবে যে যদি উৎসব 2 আসে এবং সেখানে একটা পার্ট হওয়া যায়। দর্শক হিসেবে আপনি যখন সিনেমাটা দেখেছেন পর্দায়, আপনার কাকে বেশি ভালো লেগেছে? আমার তো জাহিদ হাসান আঙ্কেল। জাহিদ আঙ্কেলকে মানে মানে আমার মনে হয় যে তিনি প্রত্যেকটা ইমোশন যেভাবে ন্যাচারালি এবং এত সুন্দরভাবে করেছেন, এটা আসলে আমার উনাকে এটা প্লে করতে দেখার পর আমার মানে অল্টারনেটিভ আর কারোর কথা, আমি শুধু দেশের কথা বলব না, যে এইটা জাহিদ আঙ্কেল ছাড়া যে আর কেউ করতে পারতো, আমার মনে হলো যে এটা জাহিদ আঙ্কেলের জন্যই লেখা এই স্ক্রিপ্টটা, এবং এত ভালো লাগছে আমার কাছে তার পারফরম্যান্স। উনার ক্যারেক্টারে মানে উনার ছোটবেলার ক্যারেক্টারে আপনাকে দেখেছেন, তরুণ ক্যারেক্টারে। উনার কি রিঅ্যাকশন ছিল আপনার প্রতি? আপনি কি বলেছেন? এটা একটা বিষয় যে জাহিদ আঙ্কেল এখন পর্যন্ত সিনেমাটা দেখার পারেননি, কারণ তিনি মাঝখানে অসুস্থ হয়েছিলেন, এখন অনেকটাই বেটার, তিনি হাসপাতাল থেকে বাসায় ডিসচার্জ এসেছেন? করে বাসায় এসেছেন, এবং হয়তো তিনি ২-১ দিনের মধ্যেই তিনি বের হবেন এবং আমাদের সাথে হয়তো সিনেমাটা দেখবেন। কিন্তু তিনি যে নিউজ দেখছেন অথবা যেটা পড়ছেন, আমি তাকে যখন দেখতে গেলাম তখন সে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ইমোশনাল হয়েছিলেন যে আসলে আব্বু তুই, আমি দেখতে কিন্তু তোর মতনই ছিলাম, আমি হয়তো একটু শ্যামলা ছিলাম। হ্যাঁ, আমরাও দেখেছি কোলাজ করা যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে একদম আপনার সাথে এরকমই সেই যায়। ছবিগুলো দেখে সে বলছে, অথবা তুমি যে গানটা আমাদের রিলিজ হয়েছে সেটা দেখে বলছে যে আব্বু মানে আমার কাছে মনে হয় যে তুই এত চেহারার মিল আমাদের, এবং আহ, আমি শুনতেছি তো তোকে মানুষ অনেক প্রশংসা করতেছে তুই, এবং উনি জেনারাস, যেটা ওনারা সবাই এত বিনয়ী যে বলছে যে চাচা জাহিদ হাসান আমাকে বলছে যে তুই ভালো করছিস জন্যই বোধহয় আমারটা ভালো হয়েছে। তো এটা ওয়াও! আসলে অনেক অনেক বড় বড় পাওয়া, এটা কমপ্লিমেন্ট। অনেক বড় পাওয়া। যেহেতু আপনি বড় পর্দায় এইভাবে এত গ্র্যান্ড একটা এন্ট্রি হয়েই গেল, সামনে কি কোনো প্রজেক্ট আসছে বা কি ধরনের প্ল্যান চলছে? আমরা সামনে আপনাকে কিভাবে দেখতে পাবো? সামনে আমার কাছে মনে হয় যে উৎসবের এই সাকসেসটা দর্শকের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ, এবং দর্শক যে এত ভালোবাসছেন, এবং ভালোবাসা আম, শেষ হচ্ছে না এখন, এবং এটার জন্য আসলে আমি খুবই গ্রেটফুল, কৃতজ্ঞ তাদের কাছে। তো এটা আমার রেসপন্সিবিলিটি একটা অ্যাজ অ্যান অ্যাক্টর, একটা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আমার কাছে মনে হয় যে এখন আর একটু সময় নেই, আমি এখনই কোনো কাজের মধ্যে আসলে ঢুকতে চাচ্ছি না, একটু সময় নিয়ে, যেহেতু দর্শকের একটা এক্সপেকটেশন হয়েছে আমার প্রতি, বিল্ড আপ হচ্ছে, প্রথমে এরকম সাকসেস পেলাম, তো এখন একটু সুস্থির হয়ে নেই, কারণ বয়সটাও তো কম এখন, এখন বয়সটাও কম, এখন এই সাকসেসটায় যেন আহ, আউলে না যাই, একটু আচ্ছা। সময় নিয়ে নিজেকে সুস্থির করে তারপরে হয়তো পরের কাজ করব, তো এখনই কাজ করার আসলে কোনো ওরকম প্ল্যান নেই। এখন আপনার বন্ধু-বান্ধব বা যারা পরিচিত আছেন, পরিবার, আত্মীয়স্বজন তাদের রিঅ্যাকশনটা কেমন আপনার প্রতি? বন্ধু বান্ধব তো আসলে টিজ করে সব সময় এটা নিয়ে, আচ্ছা। এবং ফ্যামিলির ইয়ে, যেমন আমি এই কয়েকদিন আসলে ঈদের সময় থেকে কোনো পারিবারিক প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়নি, কারণ সিনেমা হলেই দৌড়াচ্ছি এবং সিনেমার রিলেটেডই বিভিন্ন কাজ করছি। তো আজকে যেমন আমি আহ, মাফ চেয়ে নিয়েছি প্রডিউসিং টিমের কাছে যে আমি হয়তো আজকে একটা শোর বেশি হল ভিজিট করতে পারবো না, কারণ রাতে পারিবারিক দাওয়াত আছে, কারণ না হলে অলরেডি ২-১ জন আত্মীয় স্বজন বলা শুরু করেছেন যে এখন তো হিরো হয়ে গেছে, এখন কি আমাদের বাসায় আসবে কি আসবে না। তো এইটা যাতে এইটা যাতে প্রচার না হয়, সেই জন্য আমার দাওয়াতে যাওয়াটা আসলে খুবই খুব জরুরি। জরুরি হয়ে তো গেছে। এটা বলেই আমি আমাদের প্রডিউসিং টিমের কাছে অনেকটা মাফ চেয়ে নিয়েছে যে আজকে আমি হয়তো হল ভিজিটে যেতে পারবো না। স্বপ্নের কোনো নির্মাতা কি আছে যার সাথে আরো কাজের ইচ্ছে আছে বা এখনো রয়ে গেছে? স্বপ্নের নির্মাতা তো অনেকেই আমার, এবং তার মধ্যে অবশ্যই প্রথমেই আমার বলতে হয় তানিম নূরের কথা, যে তিনি ২টা কাজ অলরেডি আমি তার সাথে করেছি, এবং তার সাথে আরো কাজ করতে চাই, এবং তানিম নূর যে শুধু আমি লিড ক্যারেক্টারই করবো এরকম না, তানিম নূর যদি আমাকে বলে যে পিছন দিয়ে একটা সিন আছে যে তুমি পিছন দিয়ে হেঁটে যাবা শুধু, আমি সেটাও করব, কারণ আমার কাছে
মিডিয়াতে যদি আমি এটা বলতাম, আমি খুব বেশি দ্বিধা, আমি ভুল করছি না বোধহয়, যে বাবা মার পরে যদি আমি একান্তই ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাউকে বিশ্বাস করি একেবারে অন্ধভাবে, সেটা তানিম নূর। তো তানিম নূর অবশ্যই, এবং এখন বলি যাদের সাথে কাজ করা হয়নি, কাজ করার ইচ্ছা, সৈয়দ আহমেদ শাওকি ভাই, আশফাক নিপুণ ভাই, অমিতাভ রেজা আঙ্কেল, এদের সবার সাথেই কাজ করার আমার খুবই ইচ্ছা। আপনার চোখে নির্মাতা কেমন? ডিরেক্টর হিসেবে আসলে তার, আমার স্বল্প এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তার মতো আসলে এরকম কুল হেডেড ডিরেক্টর, মানে এখানে সবাই মানে শুটিং এ যখন একটু লেট হয়ে যাচ্ছে, হয়তো একটু জোরে কথা বলা অথবা তাকে আমি কোনোদিন তার টেম্পারমেন্ট হারাতে দেখিনি। সে সব সময় চুপ করে বসে, এবং তার মতো কুল হেডেড ডিরেক্টর আমার কাছে মনে হয় যে খুব কম শান্ত। আছে। খুবই শান্ত সে ব্যক্তি জীবনেও, এবং আমার কাছে মনে হয় যে সে যখন শুটিং এ যান তখন তিনি আরো শান্ত হয়ে যান। আপনি যেহেতু আমাদের ঢালিউডে এখন নতুন হিরো, আমাদের ঢালিউডের সুপারস্টার শাকিব খান আছেন, শাকিব খানের সাথে কি কখনো কাজের ইচ্ছে আছে? অবশ্যই, এটা তো একটা ড্রিম কাম ট্রু হবে যে সাকিব স্যারের সাথে কাজ করব, সেটা তো একটা অবশ্যই একটা স্বপ্ন পূরণ হবে সেটা। সবাই তো তাকে রোল মডেল মনে করে। আপনি তার থেকে কোন গুণটা রপ্ত করতে চান বা তার কোন জায়গাগুলো আপনাকে ইন্সপায়ার্ড করে? সাকিব স্যারের আসলে যে দ্য ওয়ে, সে আসলে 25 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে সার্ভ করে আসছেন, এবং মেগাস্টার সাকিব স্যার, তো তার থেকে আসলে শেখার অনেক বিষয় আছে। এবং কিন্তু যদি স্পেসিফিক্যালি আমি বলি যে দ্য ওয়ে হি হ্যান্ডেলস হিজ স্টারিজম, সে যেভাবে তার স্টারিজমটাকে হ্যান্ডেল করে, এটা আসলে আমি তার থেকে, এটা শুধু শিখা না, এটা আমি রপ্তও করতে চাই, যে তিনি যেভাবে তার স্টারিজমটাকে এই 25 বছর ধরে গ্র্যাজুয়ালি হ্যান্ডেল করে আসছেন, এটা আসলে অবশ্যই আমার শেখার এবং রপ্ত করার ইচ্ছা। আপনার সমসাময়িক যারা কাজ করছেন, কাদের কাজ বেশি ভাল লাগে আপনার? এরা সবাই আমার সিনিয়র, যদিও একটু। পার্থ ভাই, আমাদের শরীফুল রাজ ভাইয়ের আমার কাজ খুব ভালো লাগে, আমার খুবই ভালো, একজন ফেভারিট একজন অ্যাক্টর। এছাড়া এবং মেয়েদের মধ্যে যদি বলি, আমাদের সাবিলা আপু, ফারিনা আপু, এছাড়া সাদিয়া, তটিনী, এদের কাজ ভালো লাগে খুব। ঈদে আপনার সিনেমা উৎসব ছাড়া কি অন্য কোনো সিনেমা দেখা হয়েছে? এখন পর্যন্ত দেখা হয়নি, কারণ যেহেতু নিজের কাজ নিয়ে আমি যেহেতু পরিবারেই সময় দিতে পারছি না, আমি সিনেমা দেখবো, কিন্তু অবশ্যই দেখবো, এবং সেটা হয়তো তাণ্ডব হোক, ইনসাফ হোক, নীলচক্র টগর, যেই সিনেমাগুলোই আছে সবগুলোই আমরা একটু, এটা তো সেকেন্ড উইক শুরু হলো, তো এখন হয়তো একটু প্রেশারটা কম হবে প্রমোশনের, তো আমরা সবাই মিলে এখন সবগুলো অন্যগুলো সিনেমাগুলো দেখে ফেলবো আর কি। আপনার বাবা যেহেতু একজন রচয়িতা, নাট্যকার, আমরা কি আপনাকে আপনার বাবার লেখা কোনো সিনেমায় বা নাটকে সামনে দেখবো কিনা, এরকম প্ল্যান আছে কিনা? বাবার লেখা নাটক দিয়েই তো আসলে প্রথম আমাদের অভিনয় জীবন শুরু, তো সেই ক্ষেত্রে বাবার লেখা নাটকে কাজ করা আসলে সবসময় একটা মানে আহ, খুব আরামদায়ক একটা বিষয়, কারণ সে যেভাবে ডায়লগ লেখেন, এটা শুধু আমার বাবার জন্য আমি বলছি না, বৃন্দাবন দাস অ্যাজ অ্যান রাইটার, আমার কাছে মনে হয় সে যেভাবে ডায়লগ লেখেন, এটা এরকম ডায়লগ আমি খুব কম পেয়েছি আমার আমার অভিনয় জীবনে, আমার স্বল্প অভিজ্ঞতায়। এবং অবশ্যই আমার যদি মনে হয় যে বাবা সিনেমার, আমি চাই যে বাবা এখন পর্যন্ত সিনেমা লেখেননি এভাবে ফুল ফ্লেজেড, আমি চাই যে বাবা একটা সিনেমা লিখুক, সেখানে আমি কাজ করি বা না করি সেটা কোনো ইস্যু না, কিন্তু আমি চাই যে বাবা বড় পর্দায় সিনেমা লিখুক, এবং তার যে হিউজ একটা অডিয়েন্স আছে, তারা হলে এসে সেই সিনেমাটা দেখুক। আজকে যেহেতু বাবা দিবসেই আমরা এই আয়োজনটা, এবং আপনার বাবাকে সম্মান জানাতেই আমরা এই আয়োজনটা রেখেছি, আপনি কি আপনার বাবাকে আমাদের স্টুডিওতে এসে কিছু বলতে চান? বাবাকে একটা কথাই বলতে চাই, সেটা হয়তো বলা হয় না সহজে, এটা আমি দেখেছি যে কাছের মানুষকেই এটা বলা হয় না, বাবা তোমাকে অনেক ভালোবাসি, এবং এটা হয়তো বলতে পারি না আমি সবসময়, কিন্তু আসলে তোমাকে অনেক ভালোবাসি। আপনাদের দুই ভাইকে নিয়ে আমাদের সবারই কম বেশি একটু কনফিউশন থাকে। তো দিব্য আর সৌম্যকে চেনার উপায় কি? মানে আমরা কিভাবে একবারে দেখলেই বুঝবো যে এটা হচ্ছে সৌম্য, ওটা হচ্ছে দিব্য? এখন যেমন সবচেয়ে বড় আমার কাছে যেটা মানে ডিস্টিংটিভ আর কি, সেটা হচ্ছে আমাদের গলাটা আলাদা, এবং এছাড়া কাজের কারণেই দেখা যায় যে বেশিরভাগ সময় ও হয়তো দাড়ি রাখতে হয় ওর, এবং আমার একটু দাড়ি ছাড়া আমাকে বেশি দেখা যায়। কোনো মজার এক্সপেরিয়েন্স কি আছে যে আপনাদের দুজনকে একই ভেবে ফেলেছে? এরকম কি কিন্তু হয়? অহরহ এটা তো আমার কাছে খুব নর্মাল একটা বিষয়। আমার কাছে তো এটা মানে একটা মজার ঘটনা আমাদের সাথে শেয়ার এটা করেন। মহানগর ট্যুর মাত্র বের হয়েছে, এবং তখন আমি ফিরছি কোনো একটা কাজ থেকে বাসার দিকে, তো একটা রিক্সায় একটা মা এবং একজন মেয়ে যাচ্ছিলেন, তো তারা রিক্সা থেকে রীতিমতো লাফ দিয়ে নেমে যে, এবং তাদের যে এক্সাইটমেন্ট, এবং তারা মনে করেছেন আমি দিব্য, এবং আমি বলে যে তাদের বাসার যে গ্যারেজ পর্যন্ত আমাকে নিয়ে গেল, তার ছেলেকে নামতে বললো, তার হাজবেন্ডকে নামতে বললেন, এবং সবাই মিলে ছবি তুললেন, এবং এত প্রশংসা করলেন, তাদের এক্সাইটমেন্ট আমি আর ওই সময় ভেঙে দেইনি, মানে আমি আপনি আর দিব্যর বলেননি? মতো অভিনয় করে চলে আসছি যে আমি দিব্য, আমি এরকম করে, জি থ্যাংক ইউ, দোয়া করবেন, অথবা আমাদের জন্য দোয়া করবেন, এরকম বলে টলে আমি চলে এসে বাসায় পরে এসে বলছি যে আমি কিন্তু তোমার প্রক্সি দিয়ে আসছি ওখানে।
আচ্ছা, দুইজনের মধ্যে বড় কে? বড় আসলে এটা মানি না আমি খুব বেশি, কারণ 1 মিনিটের বড় তো এটা খুব বেশি মানি না। দিব্যা আমার চেয়ে 1 মিনিটের বড় আসলে। মানে দাদা বলা হয় না? জীবনেও না। কেন আপনি বলতেন? আপনার চেয়ে যদি 1 মিনিটের একজন বড় হইতো, আপনি কাউকে আপু বলতেন অথবা দিদি বলতেন। আচ্ছা। তো এটা বলার তো প্রশ্নই আসে না কোনো। মানি না যে ও আমার চেয়ে বড়। দুজনের মধ্যে দুষ্টু কে বেশি? দুষ্টু সম্ভবত আমি বেশি। এটা ও একটু আরো ভদ্র-সদ্র টাইপের একটু। দুজনের ঝগড়া যখন হয় সবার আগে কথা বলে কে? মানে মিটিয়ে নেয় কে? আমি করি মাঝে মধ্যে, আবার ও করে। এটা খুব বেশি বাই রোটেশন চলতেই থাকে এটা। বাবা-মার মধ্যে কে কার বেশি ফেভারিট? আপনি কার ফেভারিট বলে আমি মনে বলব করেন? আমি আমার মার ফেভারিট আমি। আচ্ছা, আর আর দিব্য হচ্ছে বাবার বাবার ফেভারিট। ফেভারিট। আচ্ছা, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি আমাদের হ্যাঁ। আয়োজনের। আপনি দর্শকদের থেকে বিদায় নিতে পারেন এবং আমি একটু আপনার কাছ থেকে আপনার কোনো প্রিয় একটা ডায়লগও শুনতে চাইবো। আমার সাথে আসলে সিনেমা দেখার কোনো মানুষ নাই। আর এরকম মানুষ খোঁজারও আমি কোনো সময় পাই নাই। আর দর্শককে অনেক ধন্যবাদ, কালের কণ্ঠকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং দর্শককে স্পেশালি বলবো যে আপনারা সিনেমা হলে পরিবারের সবাইকে নিয়ে যেয়ে আমাদের সবার সিনেমা উৎসবটা উপভোগ করবেন, এবং আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এত ভালোবাসার জন্য, এভাবে সাদরে আমাকে গ্রহণ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের বিশেষ আয়োজন আমার বাবার আজকের পর্ব। আমরা চেষ্টা করেছি সৌম্যজ্যোতির বাবাকে কেন্দ্র করে নানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন আর দেখতে থাকুন কালের কণ্ঠ।